আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বভারতীয় নারী নেত্রী এবং আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের অন্যতম সংগঠক শ্রদ্ধেয় কমরেড বৃন্দা কারাত। আমাদের মাঝে উপস্থিত আছেন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় আহ্বায়ক, ভারতের লোকসভার প্রাক্তন সদস্য কমরেড ডাক্তার পুলিন বিহারী বাস্কে। আমাদের অতিথি হয়ে মঞ্চে উপস্থিত আছেন আসামের আদিবাসী নেতা কমরেড বাপু বড় এবং মঞ্চে আসীন আরো অন্যান্য গণমুক্তি পরিষদ এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। আর আপনারা যারা আজকে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে রক্তচক্ষুকে উপেক্ষা করে সমস্ত ধরনের প্রতিবন্ধকতা ভেঙে এই জমায়েতে সমবেত হয়েছেন, আপনাদের শুধু অভিনন্দন জানালে কম হবে। আপনারা এখানে এসেছেন যে এই ত্রিপুরাজ্যকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, পুনরুদ্ধার করার জন্য। ত্রিপুরাজ্যে গত প্রায় 8 বছর ধরে যে জঙ্গল রাজত্ব চলছে, এই জঙ্গলের রাজত্ব থেকে ত্রিপুরাজ্যকে উদ্ধার করার জন্য। বন্ধুরা, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রিয় রাজ্য ত্রিপুরাজ্যের রাজধানী আগরতলাতে। কেন বলছি এই কথাটা? আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি, তারা আমাদের এই প্রিয় রাজ্যকে কি বলে? ত্রিপুরাল্যান্ড। আরেকটা দল বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আর আরেকটা দল বলে নো ত্রিপুরাল্যান্ড। এরা ত্রিপুরাজ্যকে ত্রিপুরা বলে না। ত্রিপুরা রাজ্যের ইতিহাস, এই ত্রিপুরাজ্যের মানুষের ঐতিহ্য, এই ত্রিপুরাজ্যের সংস্কৃতি এটাকে মানে না। এই তাই গত 15-8 বছর ধরে কিভাবে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা বামপন্থী ফ্রন্ট সরকার, গণমুক্তি পরিষদ, আরো অসংখ্য গণতান্ত্রিক সংগঠন যে রক্ত ঘাম ফেলে তিলে তিলে এই ত্রিপুরাজ্যকে গড়ে তুলেছে, এটাকে ধ্বংস তারা করছে। প্রতিদিন এটাকে টুকরো টুকরো করছে, দুর্বল করছে। কিন্তু মানুষ তাদের উদ্দেশ্য, তাদের চেহারা, তাদের মতলব, তারা যতই নতুন নতুন স্লোগান তোলক, মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, নতুন করে ক্ষমতা দখলের জন্য চেষ্টা করুক, পারছে না। তাই আমরা কি লক্ষ্য করছি? আমরা আজকে এই জনসভাতে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা কাউকে বিনা পয়সায় গাড়ি দিতে পারিনি, ভাড়া দিতে পারিনি, খাওয়া
হাওয়া দিতে পারিনি। কোথাও কোথাও বিগত দিনগুলোতে এরকম যদি আমাদের কর্মসূচি হয়, নানা রকমের বাধা বিপত্তি হয়, সব সময় যে ক্ষতির শিকার করে এই ত্রিপুরার যে গণতান্ত্রিক অংশের মানুষরা গণতন্ত্র উদ্ধার পুনরুদ্ধারের সংকল্প গ্রহণ করে, শুধু আজকে গণমুক্তি পরিষদের এই সমাবেশে নয়, কৃষকদের, ক্ষেতমজুরদের, নারীদের, শ্রমিকদের তার উপর আক্রমণ সংগঠিত হয়। আমরা সেরকম ভাবে সবাইকে আমরা দেখভাল করতে পারি না। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের এই শাসকবর্গ যারা বলে আমরা আগামী 25 বছর, 40 বছর, 50 বছর ত্রিপুরাজ্যে থাকব, যারা বলে এই ত্রিপুরাজ্যকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডে পরিণত করব, গোটা উত্তর পূর্বাঞ্চলকে ত্রিপুরাজ্যের সাথে বাঁধব, আরো নানা কথা বলেন, কিন্তু আমরা কি লক্ষ্য করি? তাদের সে সমাবেশগুলো করতে গিয়ে ওই ধলাই জেলার ছামনো হোক বা ছলেংটা, উত্তর জেলার কাঞ্চনপুর হোক বা আনন্দবাজার, দক্ষিণ জেলার ওই জুলাইবাড়ি হোক বা সাবরম, কোথাও সুতা বিলি করতে হয়, কম্বল বিলি করতে হয়, নগদ টাকা দিতে হয়। সুতা, কম্বল, নগদ টাকা বিলি করার পরও যখন মানুষকে টানতে পারছে না, চোখ রাঙাতে হয়, ক্ষমতার অপব্যবহার করে এদের শাসাতে হয়। যদি আমাদের মিছিলে না আসো, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করো না করো, তোমরা কাজ পাবে না, ঘর পাবে না, রেশন পাবে না, বিপিএল কার্ড কেটে দেওয়া হবে। কিন্তু তারপরও এরা ঠিক রকম ভাবে সেরকম ভাবে জমাতে পারে না। এই রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে, ভবন প্রাঙ্গণে গত 13 ডিসেম্বর এখানে শাসক দলের বিশাল সভা হয়েছে। সেই বিশাল সভা আমাদের এই সভার অর্ধেক নয়, সেই সভার অর্ধেক চেয়ার খালি। কেন? মানুষ তাদেরকে ভালোবেসে, তাদের কর্মকাণ্ডকে পছন্দ করে, তাদের নীতিকে ভালোবেসে মানুষ আসেন না, তাদেরকে আসতে বাধ্য করা হয়। কিন্তু আজকে আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন? গণমুক্তি পরিষদ তো আপনাদেরকে গাড়ি ভাড়া, খাওয়া, অনেক গরিব মানুষ, জুমিয়া, কৃষক, ক্ষেতমজুর আজকে এখানে আসতে গিয়ে সারাদিনের মজুরি খোয়া নিয়ে গেছে, আমরা পুষিয়ে দিতে পারবো না। আপনারা এসেছেন দায়বদ্ধতা থেকে, সেই ভালোবাসা থেকে, নিজের এবং সন্তানদের এবং গোটা ত্রিপুরাজ্যের ভবিষ্যৎ যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনারা আজকে এখানে এসেছেন। এটাই গণতান্ত্রিক চেতনা। আমার আগের বক্তারা, আমাদের সভাপতি কমরেড নরেশ জমাতিয়া, আমাদের সাধারণ সম্পাদক কমরেড রাধাচরণ দেববর্মা, আমাদের অন্যতম বক্তা কমরেড বৃন্দা কারাত, সারা দেশের অভিজ্ঞতা নিয়ে এই কথাগুলি সেখানে বলে গেছেন যে আমাদের দেশ চালাচ্ছে আরএসএস এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নামে একটা পার্টি। ভারতীয় জনতা পার্টি, এই দলের আলাদা কোনো নীতি নেই।
আরএসএস যে মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়, সে আরএসএস এর অঙ্গুলি হেলনে, এদের নির্দেশে, এদের আদেশে ভারতীয় জনতা পার্টি চলে। ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পঞ্চায়েত, সমস্ত জায়গাতে সে নীতি প্রচলিত হয়। সে আরএসএস এর স্লোগান কি? ভারতবর্ষে একমাত্র হিন্দিভাষীদের, একমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের। এই হিন্দু মানে আমাদের অনেকেই যারা হিন্দু বা সনাতনী, সে হিন্দু না। তাদের হিন্দুত্বের সাথে এই দেশের প্রকৃত যারা হিন্দু ধর্মী, তাদের ধর্মের সাথে তাদের হিন্দুত্বের কোনো মিল নেই। কাজে তাদের স্লোগান হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তানে আদিবাসী, তফসিলি জাতি, ধর্মীয় সংখ্যালঘু আর সমাজের যারা অর্ধেক জনসংখ্যায় নারী, নারীদের মর্যাদা, নারীদের অবস্থান, নারীদের মূল্য এই আরএসএস এর অভিধানে নেই। সেই পথে আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার, দিল্লিতে গতকাল থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেই বাজেটে আদিবাসীদের, তপশিলীদের, ধর্মীয় সংখ্যালঘুদের, মহিলাদের, তাদের জন্য মুখরোচক এরকম কিছু স্লোগান ছাড়া, স্কিম ছাড়া প্রকৃত অর্থে এই মহান ভারতবর্ষকে কিভাবে গড়তে হবে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদের বাজেটগুলোতে এগুলো ছিল না। তো স্বাভাবিক তাদের দ্বারা পরিচালিত রাজ্য সরকার, বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান ডক্টর মানিক সাহা নেতৃত্বে, সেখানে এ রাজ্যের সার্বিক বিকাশে কি ট্রাইবেল, কি নন ট্রাইবেল, কি এসসি, কি ওবিসি, কি ধর্মীয় সংখ্যালঘু, কি মহিলাদের জন্য সেরকম ব্যবস্থা থাকবে কোত্থেকে? আজকে আমরা দেখছি এডিসি এলাকা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রায় 2 দিন অন্তর অন্তর কাঞ্চনপুর যাচ্ছেন, ওই লংথরা ভ্যালি যাচ্ছেন, অমরপুর যাচ্ছেন, করবুক যাচ্ছেন, মান্দাই যাচ্ছেন, খুমলং যাচ্ছেন। ভালো, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যদি মন্ত্রীরা এইভাবে গ্রামে যান, আমরা যখন বামফ্রন্ট সরকার আমাদের ছিল, আমরা যেতাম, কথা বলতাম, মানুষের সাথে বসে তাদের পরামর্শ শুনতাম। এটা বামপন্থীরাই হন, যে পন্থী হন, তারা যদি যান ভালো। একদিন তো যাননি, কি বলছেন? সেখানে গিয়ে যেহেতু ত্রিপুরাজ্যের পত্রিকাগুলো সরকারের বিজ্ঞাপন দিয়ে চলতে হয়, এদের বক্তব্যকে যদি সেরকম ভাবে খুব গুরুত্ব দিয়ে না ছাপে, বড় বড় শিরোনাম করে আবার বিজ্ঞাপন কেটে দেবে, সে আশঙ্কায় ছবি টবি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে অনেক ভালো ভালো শব্দ বসিয়ে প্রচার হয়। কি বলে? ত্রিপুরাজ্যের এডিসি এলাকা মানে ট্রাইবেল এলাকা, মোট এলাকার প্রায় 3 ভাগের 2 ভাগ, 65 থেকে 66%। কাজে বাজেটের 3 ভাগের 2 ভাগ টাকা এই এডিসি এলাকায় খরচ হবে। ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের উন্নতি না হলে ত্রিপুরাজ্যের উন্নতি হবে না, যেহেতু তারা পশ্চাৎপদ। ভালো কথা, কিন্তু বন্ধুরা,
বিগত 8 বছরের অভিজ্ঞতায় আমাদের কি বলে, আমরা কি লক্ষ্য করছি? এই ট্রাইবেল এলাকাতে রাজ্য সরকারের বাজেটে নতুন একটা স্কুল হয়েছে, নতুন একটা হাসপাতাল হয়েছে, নতুন একটা রাস্তা হয়েছে, নতুন কোন যে দপ্তরগুলো রাজ্যের জনগণের বিকাশে কাজ করে সেই ধরনের কোন দপ্তরের অফিস খুলেছে? খুলেনি। টাকা কোথায়? যে যত সামান্য টাকা বরাদ্দ হয় সেগুলো লুটপাট হয়ে চলে যায়। এ কথা কে বলছে? কারা বলছে? আমি জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর নেতা, গণমুক্তি পরিষদ, আদিবাসী অধিকার রাষ্ট্র মঞ্চের নেতা বললে তো বলবে ওরা বিরোধী। জিতেন্দ্র চৌধুরী আবার বিরোধী দল নেতা, তিনি সরকারের বিরুদ্ধে ছাড়া আর কি বলবেন? কিন্তু কে বলছে? এই মন্ত্রিসভার অন্যতম শরিক কারা? এডিসি, এই পিপরামথা। অন্যতম শরিক আইপিএফটি। হর বক্ত সব জায়গাতে এডিসির অধিবেশনে এবং হাটে ঘাটে বাজারে যেখানে তাদের কর্মসূচি তারা বলছে এডিসির টাকা নেই, এডিসির কর্মচারীদের বেতন দিতে পারছে না, পেনশন দিতে পারছে না। এডিসিতে রাজ্য সরকারের যেমন বিভিন্ন দপ্তরে প্রায় 60,000 পদ শূন্য পড়ে আছে, এই সরকার পূরণ করে না। এডিসিতেও প্রায় 5 থেকে 6,000 শূন্য পদ পড়ে আছে, করে না। এডিসি কি বলে? রাজ্য সরকার টাকা দেয় না, রাজ্য সরকার বিমাতৃসুলভ আচরণ করে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, গত 13 ডিসেম্বর এই রবীন্দ্র ভবন শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এখানে দাঁড়িয়েও আপনি কুম্ভীরাস্ত্র ফেলেছেন। গত পরশুদিনও দক্ষিণ ত্রিপুরার জুলাইবারে আর বেতাগা, সাবরুমের বেতাগাতে গিয়ে কুম্ভীরাস্ত্র ফেলেছেন। আমি বহুত টাকা দিতে চাই, বহুত টাকা দিয়েছে। তাহলে সেই টাকা কেন এডিসি রাস্তায় দেখা যায় না? এডিসির পানীয় জলের প্রকল্পে দেখা যায় না? কাগজে পত্রে বলছেন ত্রিপুরাজ্যের 85% বাড়িতে পাইপলাইন দিয়ে, নল দিয়ে আপনারা বিশুদ্ধ পানীয় জল দিচ্ছেন। আছে এই ত্রিপুরাজ্যের পাহাড়ি এলাকা কেন, সমতল এলাকাতেও এই টাকার বরাদ্দ হলেও সেই টাকা চলে যায় আপনাদের কার্যকর্তা, দেবতুল্য কিছু লোক, যাদের হাত ধরে ছাপ্পা ভোট দিয়ে ভোট রেগিং করে, ভোট ক্যাপচার করে, বিরোধী দলের পার্টি অফিস পুড়িয়ে, মিছিল মিটিং আক্রমণ করে তাদেরকে বলেছেন আমরা যদি সরকার আসতে পারি তোমাদের সবার চাকরি হবে। চাকরি তো হয় না, বিজেপির আমলে তো চাকরি হবে না কখনো আর। কাজেই এদেরকে লুটে পটে খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছেন। এরা এখন রাস্তা গিলছে, এরা এখন পুকুর গিলছে, সরকারি অফিস সব গিলছে। আর ডাকাতদের মধ্যে যখন লুটপাট করে মারামারি হয়, প্রতিদিন কৈলাসহরে, কুমারঘাটে, উদয়পুরে, সুনামুরাতে, বিশালগড়ে আমরা কি দেখি? মথা আর বিজেপির মারামারি, বিজেপি মারামারি। এই মারামারি, এই সংঘাত, এই বিরোধ নীতির প্রশ্নে না, কর্মসূচির প্রশ্নে না, গণতন্ত্রের প্রশ্নে না। এই মারামারি ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষের স্বার্থে না। এই মারামারি শুধুমাত্র লুটের বখরা,
এই জায়গায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে নিয়ে গেছে বিজেপি এবং তার এই দুই শরিক বন্ধুরা। কাজী গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং বিজেপি মোথা আইপিএফের ভেতরেও যারা গণতন্ত্রকে ভালোবাসেন, রাজ্যের উন্নয়ন চান, শান্তি চান, এ রাজ্যের প্রগতি ফিরে আসুক, এ রাজ্যের উন্নতির চাকা আবার সামনের দিকে চলুক, আমাদের সকলের দায়িত্ব এই জনবিরোধী, অনৈতিক, অগণতান্ত্রিক জোটকে প্রতিহত করে গণতন্ত্রের পতাকাকে আবার পুনরায় উড্ডীন করা। আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের সে অঙ্গীকার, আপনাদের সে ইচ্ছা প্রত্যয় এটা প্রকাশ করেছেন। বন্ধুরা, একটু আগে কমরেড বৃন্দাদি বলেছেন, এই গত কটা দিনের কয়েকটা জনসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিক তার দলের যারা সাকরেতরা উপজাতি বা ট্রাইবেল এলাকাতে গেলে পরে তার দলে ট্রাইবেল নেতাদের নিয়ে যান, নিয়ে যাবেনই, এটা অন্যায় কিছু না। তাদের সাধারণ সম্পাদক, তাদের সহ সভাপতি, কেউ কেউ এমপি টেমপিও হয়েছেন, আগামী দিন আরো বড় নেতা হওয়ার স্বপ্ন দেখেন, ঠিক আছে, এটা গণতান্ত্রিক অধিকার। তাদের নেতাদের নিয়ে যে অংশে মানুষের কাছে এই বক্তৃতা করছেন সে অংশে মানুষের কাছে বক্তৃতা তুলে ধরার জন্য তাদের নিয়ে যাবেন, এটা স্বাভাবিক। এখানে কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় সেখানে বলছি না। কে বলছে গত 5 বছর ধরে খুমলুং এডিসি ঠিক চলছে না, লুট চলছে, লুট না ডাকাতি চলছে। খুমলুঙে ত্রিপুরা মোথার যে প্রশাসন, তাদেরকে ভারতীয় হিসাব রক্ষী দিয়ে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারত সরকার থেকে এই দেশের সব সরকার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অবধি তার প্রতিটি টাকা, প্রতিটি পয়সা ঠিকভাবে খরচ হচ্ছে কিনা, আইন মাফিক খরচ হচ্ছে কিনা তা পরীক্ষা করা। এরা যদি দেখে সেখানে অনিয়ম হয়েছে তখন তাদেরকে নোটিশ দেয়, সে খরচ সম্পর্কে প্রশ্ন তুলে। এই সিএজি আমাদের সময়ে তো আমরা দীর্ঘদিন চালিয়েছি। কমরেড রাধাচরণ দেববর্মা, এখানে কমরেড রঞ্জিত দেববর্মা, সিএম চেয়ারম্যান তারা আছেন। এরকম ভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিএজি বা এজি তাদের চাহিদা মতো যখনই কোনো হিসাব সম্পর্কে, খরচ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। কিভাবে খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, কোন পদ্ধতি অনুসরণ করে। এখানে বিজেপির নেতারা বলছেন ত্রিপুরামথা পরিচালিত এডিসি কোনো হিসাবের তোয়াক্কা করছে না, নিয়মের তোয়াক্কা করছে না, 9-6 করছে। এক চেয়ারম্যানের জায়গাতে 7 চেয়ারম্যান নিয়োগ করে, টেন্ডার করে না। রাজ্যের যারা টেন্ডার করে, এডিসি এলাকার যুবকরা যারা কাজ পাওয়ার আগ্রহী, তারা কাজ পায় না, সে কাজ বিক্রি হয়ে যায় ওই গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, আসামের কন্ট্রাক্টরদের কাছে। এই জন্য এডিসিকে নোটিশ করা হয়েছে, এডিসি নাকি জবাব দেয় না।
বলছেন সামনে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 28টা সিট দখল করবে। 28টা সিটে এডিসির জনগণকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন না, বলছেন আমরা দখল করব। অর্থ কি? দখল মানে কি? আমরা রিগিং করব, ছাপ্পা ভোট দিয়ে আমরা ওই অন্য রাজ্যে যেরকম ভাবে ক্ষমতা দখল তাই করব। তার ইঙ্গিত কে বলছেন? মুখ্যমন্ত্রী এবং তাবর তাবর নেতারা বলছেন 28টা সিট দখল করে এডিসিতে আমরা সিএজি পাঠাবো, এজি পাঠাবো, পরীক্ষা নিরীক্ষা করে যারা এইভাবে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, এদের সবকে জেলে ঢুকাবো, কেউ জেল থেকে রেহাই পাবে না। একদিক থেকে এই বক্তব্যের সমর্থন করি আমরা, এই বক্তব্য আমিও সমর্থন করি। হ্যাঁ, জনগণের টাকা, রাজ্য সরকারের যে কোনো দপ্তরে হোক বা এডিসি, এই টাকা জনগণের টাকা, জনগণের দেয় ট্যাক্সের টাকা। এই টাকা এমএলএ, মন্ত্রী, এডিসি মেম্বার, রাজ্য সরকার এডিসি কেউ নয় করতে পারে না। তো এডিসিতে তোমার ক্ষমতায় আসতে হবে কেন? বিজেপিকে ভোটের জন্য অপেক্ষা করতে হবে কেন? গত 4.5 বছর ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই প্রসঙ্গে কোনো টু শব্দ নাই কেন? কেন নাই? কাজেই এই বক্তব্যকে যেমন সমর্থন করি, সমর্থন করেই বলতে চাই, রাজ্য সরকার তো এখনো এডিসিতে তদন্ত কমিশন বসাতে পারে। এডিসিতে যে সমস্ত অফিসার কাজ করেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রিন্সিপাল অফিসার, তার বেশিরভাগই তো রাজ্য সরকারের আইএএস অফিসার, টিসিএস অফিসার। তার নিয়ন্ত্রণ কার হাতে? তার নিয়ন্ত্রণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেননি? তাহলে কলমে আপনি দায়ী নন? গত 5 বছর টিপ্রামথা এডিসিতে যে টাকা লুট করেছে, এই লুটের তার জন্য দায়ী আপনারা নন? আপনারাও তার জবাব দেবেন কি? তার সাথে বলতে চাই, আপনারা এডিসিকে বলছেন সোচ, তোমার লেজে এত ছিদ্র কেন? তোমার লেজে তো এত বড় বড় ছিদ্র। রাজ্য সরকার তোমার প্রতিটি দপ্তর, পঞ্চায়েত থেকে ভিলেজ কমিটি থেকে ওই মহাকরণ অবধি, কোন দপ্তর স্বচ্ছভাবে চলছে একটু বুকে টুকে দিয়ে বলো, বলো। এ রাজ্যের একজন মন্ত্রী 2 বছর 2.5 বছর না হতে হতেই দিল্লিতে কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে 3-4টা পেট্রোল পাম্পের মালিক হয়, নামে বেনামে জায়গা ক্রয় করে নিজের বিধানসভা কেন্দ্র এলাকাতে, এই আগরতলার পশ এলাকাতে 2তলা 3তলা বাড়ি তুলে জামাইয়ের নামে, মেয়ের নামে, বউয়ের নামে ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা আমানত হয়। ভারতীয় জনতা পার্টির সে হিম্মত আছে? সে হিম্মত আছে অন্য রাজ্যগুলোতে চট চট করে বিরোধী দলকে শায়েস্তা করার জন্য ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, কিভাবে আপনাদের এমএলএ, মন্ত্রী, নেতারা, এমএলএ মন্ত্রী না হয়েও মন্ডল পরিমন্ডলরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন? মানুষ দেখছে না? ইডির অফিস হয়তো দিল্লিতে, কলকাতাতে, তারা হয়তো দেখছে না, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখছে। এই মন্ডলের নেতা, এই দেবতুল্য কার্যকর্তা, এই নেতা
এমএলএ হোক বা মন্ত্রী, মাত্র 3 বছর আগে বিপিএল কার্ডধারী, রেশন শপ থেকে 5 কেজি মাংনা চাল না সরাইলে চলে না। আর সেই মন্ত্রী, সে এমএলএ মাত্র 2-2.5 মাসের ভিতরে কোটি কোটি টাকা দিয়ে সম্পদ তৈরি করে, বাড়ি করে, গাড়ি করে। কাজে ইডি, সিবিআই এরা চোখ বুজে রাখলেও ত্রিপুরার যে 44 লক্ষ মানুষের চোখ খোলা আছে, এই চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। ধরা পড়বেই এবং তাদের প্রাপ্য শাস্তি, তাদের কপালে যেটা লিখন হয়ে গেছে, এই কপাল ফলতেই হবে, এটা ছাড়াছাড়ি সেখানে হবে না। বন্ধুরা, আজকে গত 7.5 বছর বা 8 বছর আমাদের ত্রিপুরাজ্যের সংবাদপত্র বন্ধুগণ তারা লিখে, সিপিআইএম, বাম, গণমুক্তি পরিষদ বিধানসভা নির্বাচন আসলে 20টা সংরক্ষিত আসন থেকে শুরু করে 20-র পর 21, 22, 23, 24, 30, 50, 51টা হয়। এখন 20 নাই, এই 20 চলে গেছে। এবং একটা গল্প, একটা মহল, একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়। এডিসি এলাকা মানে হলো শুধু টিপ্রামথার বিজেপি, টিপ্রামথার বিজেপির মধ্যে মারামারি। আর এই দুটি দল যেহেতু ভিলেজ কমিটির মতো আগামী এডিসি নির্বাচনকে এড়ানোর সুবিধা নাই, ভূমিকম্প, মহাপ্রলয় বা যুদ্ধ না হলে পরে এটাকে আটকানোর সুবিধা নাই, ভোট হতে হবে। কিন্তু তারা তো বলে সবকা সাথ, সবকা বিকাশ, নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত, বিকশিত উত্তর পূর্বাঞ্চলের ঠেলায় পদ্মফুল ছাড়া এই ত্রিপুরাজ্যের বনে জঙ্গলে শাল, সেগুন, করই, রাবার আর কিচ্ছু হবে না, শুধু পদ্মফুলই শুধু ফুটবে। আত্মম্বরিত বলছেন। কিন্তু বন্ধুরা, জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ ঠিক, নির্বাচন যখন আসছে আমরাও আমাদেরকে আমাদের সম্মেলনকে কেন্দ্র করে আজকে সমাবেশ হলেও আমরাও এডিসির কথা বলছি, এডিসির ভোটের কথা বলছি। তারাও বলবেন স্বাভাবিক। কিন্তু এই দুটি দল, টিপ্রামথা বিজেপি দলের মধ্যে এডিসি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এডিসি যে স্বপ্নকে সামনে রেখে এই এডিসির জন্ম হয়েছিল, কি স্বপ্ন? আমাদের পেছনে মাত্র কয়েকশো হাত, এখান থেকে হয়তোবা খুব বেশি হলে পরে 1500 বা 2000 হাত দূরে হলো নয়ুংমা, উজ্জয়ন্ত প্রসাদ, রাজপ্রসাদ, রাজবাড়ি। হ্যাঁ, এটা আমাদের সবারই গর্ব। এটা ঐতিহ্য হিসাবে, ইমারত হিসাবে, ঐতিহাসিক স্থাপনা হিসাবে আমাদের রাজ্যের মানুষের, শ্রমিকদের রক্ত, ঘাম। আজ থেকে প্রায় 100 বছর আগে এই উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ করতে গিয়ে, নির্মহল নির্মাণ করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা সে কষ্ট করেছেন। সেদিক থেকেও এটা আমাদের সম্পদ। এখানে 1400 বছর ধরে, আজকে বা 1949 ইংরাজিতে শেষ সামন্ততন্ত্রের দিন অবধি যে রাজবংশ রাজত্ব করে গেছেন, তারার পুরো প্রশ্ন এখানে বসে
রাজত্ব করেছেন। কি করেছেন? 1400 বছর 184 জন রাজা এবং কিছু কিছু কলমসি, কিছু কিছু বুদ্ধিজীবী ওই খুঁজে খুঁজে সে ব্রিটিশ আমলের 100 বছর 150 বছর আগে রাজারা কিভাবে হসম্ভোজন করাতেন, কিভাবে অতিথি আপ্যায়ন করতেন, কিভাবে ব্রিটিশের কিছু অফিসার এখানে এসে গেছেন, এগুলোও লেখেন, লিখুন, আপত্তি নেই। কিন্তু একটা রাজত্ব, একটা সাম্রাজ্য, সে রাজত্ব, সে সাম্রাজ্য, তার গরিমা, তার গর্ব, তার ঐতিহ্য কিভাবে হয়, সেই রাজত্বের যারা প্রজারা, এরা যদি শিক্ষায় দীক্ষায় আধুনিক সভ্যতার পথ চলাতে পৃথিবীর অন্য প্রান্তের বিভিন্ন অগ্রসর জাতিগোষ্ঠীর সাথে যদি এই ত্রিপুরাজ্য এখানকার প্রজারা সেইভাবে যদি সমৃদ্ধ হতে পারতেন, হ্যাঁ, আমরা গর্ববোধ করতে পারতাম। এই নিয়ংমা, এই অজন্তা প্রাসাদ, এখানে বসে ত্রিপুরাজ্যের পাহাড়ে স্কুল তৈরি হয়েছে, রাস্তা গেছে, হাসপাতাল হয়েছে। এই ত্রিপুরাজ্যের পাহাড়ের সন্তানরা জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ বিদেশে গিয়ে দেশকে, রাজ্যকে আলোকিত করেছেন। হয়েছে কি? হয়েছে? হয়নি। সেই 1400 বছর এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য রায় কসাক, রায় কসাম সেনাপতি সহোদর ভাই হুসেন শাহকে এই গোমতী নদীতে আটকিয়ে এই রাজত্বকে যারা রক্ষা করেছেন, সেই রাজত্বের, সেই রায় কসাক, রায় কসম যে সম্প্রদায় থেকে আসে, ব্রু বা রিয়াংরা, এরা হলো পিটিজি, আদিম জনগোষ্ঠী। আদিম জনগোষ্ঠী মানে কি? লেখা নাই, পড়া নাই, আধুনিক সংস্কৃতির সাথে সম্পর্ক নাই। 1949 ইংরাজির 15ই অক্টোবর যেদিন আনুষ্ঠানিকভাবে এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের সাথে যোগদান করে, অর্থাৎ মাণিক্য রাজত্বের অবসান ঘটে, সেদিন কতজন ডাক্তার, কতজন ইঞ্জিনিয়ার, কতজন MA পাস, কতজন BA পাস আপনি রেখে গেছেন। আগরতলা শহরে ওই চাকলা রোশনাবাদের তার যে কি বলে জমিদারির টাকা এবং জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এখন তো আগরতলা শহরের হরিগঙ্গা প্রসাদ রোড, সেন্ট্রাল রোড দেখলে এখনকার অল্প বয়সী ছেলেমেয়েরা এরা দেখেননি। 70 দশকে যখন আমরা ছাত্র, আমরা এসে দেখেছি এই তুলসীবতী স্কুল থেকে গোলবাজার অবধি আর কামান চুমনি থেকে সূর্য চুমনি অবধি দুদিকে দোকান বাড়ি, একটা বড় বড় স্তম্ভ দিয়ে। তখন আমরা ছাত্র জিজ্ঞেস করতাম, আরে হঠাৎ করে আগরতলাতে এরকম বিল্ডিং কি করে হলো? এটা তো লন্ডনে দেখা যায়, মস্কোতে দেখা যায়, ফ্রান্সে আসে। বলছে ত্রিপুরাজ্যের শেষ মহারাজা ইউরোপে গিয়ে এত দেখে আপ্লুত হয়েছেন, কাজে সেই ইউরোপের আদলে গোটা আগরতলা না হলেও, ত্রিপুরাজ্যের অন্যত্র না হলেও, অন্তত জ্যাকসন গেট থেকে গোলবাজার আর কামান চুমনি থেকে সূর্য চুমনি অবধি এরকম করেছেন। এখন তো দোকানদাররা ভেঙে চড়ে সব, চিহ্নই নাই। কয়জন উপজাতি ছিল? কয়জন যারা সে রাজত্বের মহিমা গান,
সে রাজত্ব নিয়ে যারা স্বপ্ন দেখেন এদেরকে জিজ্ঞেস করব তা খুব খুরক আং কেমন সাজাইয়া আনি খাস আমানি কক্সে আনি তিপ্রাসা রাজা আনি বুবাগরা আনি হা চিনি হা আনি থই আনি কলমতি বাই নং নুয়ুং মাস নাম তিসাকা নং আগুলি বসাং রিখা আনি বুকুং বারা খরকসুগর মান খাবো ন খরকসুগ তঙ্গ জাগাও ঠিক আছে তাবো কুরই ফাল রিখা পর্চা দেখিলে তং নাই বিলে তঙ্গ দে কুরই কুরই এইভাবে ত্রিপুরাজ্যের আমাদের এই আদিবাসী ট্রাইবেল এদের ভবিষ্যৎকে শেষ করেছে। তারা বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের ঐতিহ্য। তোমাদের ঐতিহ্য মানে কি? সাম্প্রতিক কালেও আধুনিক কালেও সেই দিনও কি স্লোগান? নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট। খুব ভালো কথা, স্লোগান হিসেবে তো খুব ভালো। থানসা, ইয়েস, আমি 2 হাত তুলে সমর্থন করি থানসাকে, ভালো। কিন্তু এই থানসা এডিসিতে স্কুল বন্ধ করে দে। এই থানসা সারা দেশে 100 দিনের কাজের গ্যারান্টি রেগা আইন যখন বাতিল করে, থানসা মুখে দিয়ে একটা শব্দ বের হয় না। এই থানসা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 60,000 পদ শূন্য, তার মধ্যে প্রায় ট্রাইবেল পোস্ট, রিজার্ভ পোস্ট প্রায় 40,000। থানসা চুপ, তাইলে তোমার নো কম্প্রোমাইজ। বৃন্দাদি বলেছেন পয়সা রুপাইয়া বহুত বড় হে, কুর্সি বড়া বড় হে, চেয়ার আমার মন্ত্রী লাগে, আমার এমপি লাগে। দিল্লিতে এমপি হয়েছেন, শুনেছেন? 2024 ইংরাজির জুন থেকে এই 18 লোকসভা শুরু হয়েছে। আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রের এমপি সাহেবার মুখ থেকে ককবরককে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করো। কেন 125তম সংবিধান সংশোধন বিল পাস হয় না? কেন এডিসিকে টাকা দেওয়া হয় না? কেন ভিলেজ কমিটি ভোট হয় না? আমাদের এমপি সাহেবা কোথাও বলেছেন? কাজেই কম্প্রোমাইজ, সেখানে মানুষের স্বার্থ, এডিসির স্বার্থ, ট্রাইবেলদের স্বার্থ, ককবরকের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ, রাজ্যের স্বার্থ, এই জায়গাতে সব কম্প্রোমাইজ। এই স্বার্থ আদায়ে কোনো নো কম্প্রোমাইজ নাই। নো কম্প্রোমাইজ শুধু হলো নিজেদের আরাম, আয়েশ, ভোগ, বিলাস। ব্যক্তিগতভাবে আমাদের শত্রুতা কেউ নেই, আমাদের কেউ শত্রু না। ব্যক্তিগতভাবে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই না। এই ত্রিপুরা যে ট্রাইবেল, নন ট্রাইবেল, এডিসি, নন এডিসি সমস্ত এলাকার মানুষের বিকাশ ঘটাতে হলে পরে যে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে 2018 ইংরেজিতে, ধীরে ধীরে এটা কোমা থেকে একেবারে কবরে ফেলে দিয়েছে বিপ্লব কুমার দেব আর মানিক সাহারা। সেই কবর থেকে তুলতে হবে। এই গণতন্ত্র বাঁচলে এডিসি বাঁচবে, গণতন্ত্র বাঁচলে ককবরকও বাঁচবে, বাংলাও বাঁচবে, ত্রিপ্রাসার সংস্কৃতি, ওয়াঞ্চা সংস্কৃতি বাঁচবে। গণতন্ত্র বাঁচলে আবার কর্মসংস্থান হবে, চিমনির ধোঁয়া উঠবে, কলকারখানা হবে। গণতন্ত্র না থাকলে সব বিসর্জনে চলে যাবে, শেষ হবে। এইভাবেই ত্রিপুরা মথা
আর ভারতীয় জনতা পার্টি ময়দানে লড়াই করার মধ্য দিয়ে মানুষকে দেখাচ্ছে আমরাই আপনাদের জন্য একমাত্র কাজ করছি। না, তোমরা না, তোমাদের কাজ শুধু ওই রুপাইয়া আর কুর্সির জন্য। এই রাজ্যের মানুষের কল্যাণ, যুবকদের কর্মসংস্থান, এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ, এ থেকে এডিসিকে মুক্ত করা, ককবরকের বিকাশ, এই রাজ্যের সার্বিক উন্নয়ন এখানে অনুপস্থিত। এই জন্য এরা ত্রিপুরা বলে না, এরা বলে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো ত্রিপুরাল্যান্ড। ত্রিপুরার জায়গা নাই তাদের চিন্তাতে। কাজী বন্ধুরা, আমরা আহ্বান জানাবো আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে, গণমুক্তি পরিষদ তরফ থেকে আজকে এই বিশাল যে সমাবেশ হয়েছে, সাহসী, উদ্দীপনাময়, শুধু যারা গণমুক্তি পরিষদ করেন, লাল ঝান্ডা করেন তাদের জন্য না, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথার ভেতরেও যারা ক্রমশ বুঝতে পারছেন, বুঝতে শুরু করেছেন, এদেরকে উৎসাহিত করবে। আজকের এই আমাদের সফল এই কর্মসূচির পর কিভাবে এটাকে ব্যাহত করা যায়, এটাকে কম করে দেখানো যায়, এটাকে খাটো করা যায়, দুর্বল করা যায়, শয়তানের দুষ্ট বুদ্ধির কোনো অভাব নাই। কাজে আপনাদের অনুরোধ করব, শান্তিপূর্ণভাবে সবাই মিলে যার যার ঘরে ফিরে যান। আগামী দিনগুলো শুধু এডিসি নির্বাচন না, সামনে এডিসি নির্বাচন তো দাঁতে দাঁত লড়তে হবে। বিজেপি মথা উভয়ই বলছে এডিসি দখল, এডিসি দখল, কিন্তু সেই এডিসিতে কিভাবে ট্রাইবেলদের অস্তিত্ব রক্ষা, ভাষা সংস্কৃতির বিকাশ, জমি নিয়ন্ত্রণ এবং সেই জমির সদ্ব্যবহার বিজেপির বক্তব্যের মধ্যেও নাই, ত্রিপুরা মথার বক্তব্য নাই। মুখ্যমন্ত্রী বলে নিউ ত্রিপুরা, নিউ ত্রিপুরা মানে হলো মন্ডল ত্রিপুরা, লুটপাট ডাকাতি, আর কিছু না। কাজেই শুধু আগামী নির্বাচন, এডিসি নির্বাচন না, আগামী দিন প্রতিদিনেই নির্বাচন, প্রতিদিনে লড়াই, প্রতিদিনে প্রস্তুতি হতে হবে। চেতনাকে শান দিয়ে ট্রাইবেল, নন ট্রাইবেল উভয় অংশের গণতান্ত্রিক মানুষের ঐক্যকে আরো সুদৃঢ়, ইস্পাত দৃঢ় করার মধ্য দিয়ে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা প্রত্যয় রেখে আবারও একবার সবাইকে নমস্কার, খুলুমখা, সিবাই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।